হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা আবার এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের সাথে এই ভিডিওটাতে অনেক কথা হবে, আমি আগেই বলে দিচ্ছি, কেন কি আজকে অনেক কিছু পড়ার আছে, দেখার আছে, জানার আছে এবং বোঝারও আছে। শুধু পড়লেই বা জানলেই হবে না, বুঝতেও হবে কিছু জিনিস। তো আজকে আগের ভিডিওতে যেমন পার্সোনালিটি ডেভেলপমেন্ট, লিডারশিপ এইসব নিয়ে কথা বলেছি, আজকে কিছু টপিক নিয়ে কথা বলবো, যেমন হচ্ছে পার্সোনালিটি অ্যান্ড সিচুয়েশন। অর্থাৎ একটা সিচুয়েশন কীরম হচ্ছে সেই অনুযায়ী আমার পার্সোনালিটি কিন্তু চেঞ্জ হতে পারে। আমি কিন্তু সব জায়গায় একরকম নই। যেমন আমি স্কুলে বা অফিসে আমি কিন্তু এক থাকবো না। অফিসে আমি অফিসের মতো, বাড়িতে কিন্তু বাড়ির মতো, বাড়ির মায়ের কাছে বা বাবার কাছে বা আত্মীয় স্বজন বা আমার বন্ধু বান্ধব, ভাই বোন, আমার যারা প্রতিবেশীরা আছে, বন্ধুরা আছে, আমরা কিন্তু সবার কাছে এক থাকি না, সবার কাছে এক হই না এবং সবাই কিন্তু আমাদের একভাবে দেখে না। কেউ হয়তো আমাকে জানে যে আমি খুব ইন্ট্রোভার্ট, কেউ হয়তো আমাকে জানে আমি খুব এক্সট্রোভার্ট, কেউ হয়তো জানে যে না, ও তো ইন্ট্রোভার্টও না এক্সট্রোভার্টও না, ওটাকে বলে অ্যাম্বিভার্ট। তো এরকম এখানে আর একটা কথা যেটা বলি, যে আগের ভিডিওটাতে যেমন আমি আর একটা লাস্টের দিকে তোমরা যদি দেখো ভিডিওটা, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম, সেটা হচ্ছে হেরিডিটি। হেরিডিটি কিন্তু এমনই একটা জিনিস যেটার অনুযায়ী আমার ক্যারেক্টার, আমার পার্সোনালিটি, আমার ট্রেটস এগুলো কিন্তু সব ম্যাটার করে। এবং হেরিডিটি একটা বিরাট জিনিস। যেমন অনেকের ক্যারেক্টার মায়ের মতো খানিকটা হয়, খানিকটা বাবার মতো হয়, খানিকটা ফ্যামিলির অন্য কারোর মতো হয়তো পিসির মতো হলো বা হয়তো কাকার মতো হলো। এগুলো কিন্তু আবার ডিপেন্ড করে। আর লিডারশিপের ক্ষেত্রে যারা পার্সোনালিটি ট্রেটস বা সেরকম স্পেশাল ক্যারেক্টার যাদের থাকে, তারা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু রিসার্চ বলছে যে হেরিডিটি কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট দ্যান এনভায়রনমেন্ট, আমাদের পার্সোনালিটিকে গ্রো করতে, আমাদের ক্যারেক্টারকে গ্রো করতে। আচ্ছা, এবার আর একটা কথা বলি, ইন্টারেস্টিং টপিক আমার খাতা থেকে আবার। এবং আমার একটা বই আছে, আমি পড়ছি একটা বই, খুব সুন্দর। সেই বইটা আমি পরে নাম বলবো, সব কিছু বলবো, কোথা থেকে পেয়েছি বইটা সেটাও বলবো। কিন্তু যাই হোক, একটা বই পড়ছিলাম, সেখান থেকে আমি একটা নোটস বানিয়েছি। সেই পয়েন্টসটা বলছে যে সিচুয়েশন স্ট্রেংথ থিওরি। সিচুয়েশন স্ট্রেংথ থিওরি মানে আমার কীরকম পরিবেশ পরিস্থিতি হবে এবং সেই অনুযায়ী আমি কীরকম বিহেভ করব। আজকে আমার অফিসে খুব কাজের স্ট্রেস বা একটা মিটিংয়ের ডেডলাইন আছে, আমি হয়তো আমার ওয়ার্কারদের সাথে খুব খারাপ বিহেভ করছি লাস্ট মোমেন্টে। সেটা সেটা তাহলে কি আমাকে তারা লিডার হিসেবে বা আমাকে কি তারা রেসপেক্ট করবে? নিশ্চয়ই করবে না। বা আমি স্কুলে পড়াই, আমার স্টুডেন্টরা অনেকেই থাকে যে যারা হয়তো পড়তে পারছে না বা পড়াটা ভালো করে ক্যাচ করতে পারছে না। আমি হয়তো রেগে গিয়ে তাদের ওপর খুব হাত উঠিয়ে দিলাম বা বা আমি তাদের বললাম যে তোমরা কেন পারছো না। আমি হয়তো এমনভাবে তাদের সাথে কথা বললাম যে পরের দিন তাদের গার্জিয়ানরা এসে স্কুলের প্রিন্সিপালকে আমার নামে নালিশ করলো। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে কিন্তু ভীষণভাবে খেয়াল করতে হবে, খেয়াল রাখতে হবে। এইবার বলছে যে পার্সোনালিটি ট্রান্সলেটস ইনটু বিহেভিয়ার ডিপেন্ডস অন দ্য স্ট্রেংথ অফ দ্য সিচুয়েশন। অর্থাৎ যত স্ট্রং সিচুয়েশন হবে সেই অনুযায়ী কিন্তু পার্সোনালিটিটা চেঞ্জ হয়। যেমন কোনো একটা সিচুয়েশনে হয়তো মিডিয়ায় এসছে, খুব কিছু বক্তব্য হচ্ছে বা কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট লঞ্চ হবে, এবার মিডিয়ারা ঘিরে ধরেছে সেই সিইওকে যে বলুন কি আপনি বলতে চলেছেন আপনার কোম্পানির ব্যাপারে। তো সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু প্রচণ্ড মানসিক চাপ থাকবে সেই সময়, যে সে সবার সামনে গিয়ে কি বলবে, আদৌ প্রোডাক্টটা লঞ্চ করবে কি করবে না। হয়তো প্রোডাক্ট লঞ্চের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, কিন্তু সে এখনও বুঝতে পারছে না লাস্ট মোমেন্ট অবধি প্রোডাক্ট লঞ্চ করাটা কতটা
লাভদায়ক হবে কোম্পানির জন্য। তো এরকম স্ট্রং সিচুয়েশন বলতে ডিফিকাল্ট সিচুয়েশনে বিহেভিয়ার কেমন থাকবে আর উইক সিচুয়েশনে বিহেভিয়ার কেমন থাকবে এর ওপর কিন্তু বিহেভিয়ার প্রেডিকশন করা যায় যে এরকম পার্সোনালিটির মানুষ কিন্তু এইভাবে বিহেভ করবে। আর তার বিহেভিয়ারের ওপরই কিন্তু নির্ভর করবে যে বাকিরা, অর্থাৎ বাকি তার আশেপাশে তার টিমের মেম্বাররা, তারা তাকে কতটা রেসপেক্ট করছে এবং কিভাবে তাকে দেখছে। যদি দেখে যে সে খুব কাম ওয়েতে, আমরা সিরিয়ালে বা বিয়েতে অনেক সময় দেখে থাকি এই সিচুয়েশনগুলো, যে খুব কাম ওয়েতে সেই সিইও বা কোম্পানির মালিক রিয়্যাক্ট করে সে কিন্তু মিডিয়ার সামনে গিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করছে, তখন কিন্তু তার টিমের রেসপেক্ট 10 গুণ বেড়ে যাবে তার প্রতি। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, সিচুয়েশন স্ট্রেংথ থিওরি বলে এটাকে। আর সায়েন্টিস্টরা তো কনস্ট্যান্ট এগুলো নিয়ে রিসার্চ করছে, অ্যানালাইজ করছে, তো তারা এগুলো নিয়ে আর্টিকেল লেখে, বিভিন্ন বই লেখে। এখানে আরও কি 4টে পয়েন্ট ওখানে বলা আছে যে সিচুয়েশন কিরম কিরম হবে বা পরিবেশ পরিস্থিতিটা কি হবে বা কিভাবে ট্রেডস হবে। আমি ট্রেড অ্যাক্টিভেশন থিওরি নিয়েও আজকে একটু বলবো। আজকের ভিডিওটা একটু লম্বা হবে কেন কি অনেকগুলো পয়েন্টস আছে এখানে বলার। তো ক্ল্যারিটি, কনসিস্টেন্সি, কনস্ট্রেন্টস, কনসিকুয়েন্সেস, এই 4টে সি দিয়ে শব্দ। আর একবার বলছি, ক্ল্যারিটি, কনসিস্টেন্সি, কনস্ট্রেন্টস, কনসিকুয়েন্সেস। তো এই 4টে শব্দ। প্রথম হচ্ছে ক্ল্যারিটি। যেমন হাই ক্ল্যারিটি জবে সিচুয়েশন ক্লিয়ার থাকে। হাই ক্ল্যারিটি জব বলতে আমি কি জব কাজ করছি, যেমন কোনো জ্যানিটর বা আমরা যাকে বাংলায় বলি যেমন যারা পরিষ্কার কিছু করতে আসে ট্রামে বা বাসে বা রেল স্টেশনে, যারা পরিষ্কার করে তাদের কিন্তু হাই ক্ল্যারিটি জব থাকে, অর্থাৎ তারা জানে তাদের জব কিন্তু পরিষ্কার, যে আমাকে কি করতে হবে, আমাকে গিয়ে সকালবেলা স্টেশন ঝাড় দিতে হবে। এইটা কিন্তু হাই ক্ল্যারিটি জব। কনসিস্টেন্সি এক্সাম্পল হচ্ছে যেমন অ্যাকিউট নার্স কেয়ার। কনসিস্টেন্ট থাকতে হবে সেই নার্সকে, যে আমি কিন্তু অ্যাকিউট কেয়ার করছি, অ্যাকিউট কেয়ারের জন্যই আমাকে হায়ার করা হয়েছে, আমি কিন্তু পেশেন্টদের ওইভাবেই দেখছি। নার্সরা যেমন ইঞ্জেকশন দেন বা অন্যান্য মেডিসিন দেন, মেডিকেশনগুলো ঠিকঠাক করে দেখে, প্রত্যেকটা পেশেন্টের বা কোনো অ্যানেস্থেশিয়া করা থাকলে করে বা কোনো ইঞ্জেকশন দেওয়া থাকলে তারা দেন। তো এইগুলো কিন্তু একটা নার্সের জবে কনস্ট্যান্ট করতে হয় এবং কনসিস্টেন্ট থাকতে হয়, এবং পেশেন্ট টু পেশেন্ট তাদের প্রত্যেকটা ইনফরমেশন মনে রাখতে হবে যে কোন পেশেন্টের কী আছে, কেন কি সব পেশেন্টের এক মেডিসিন হয় না, সব পেশেন্টকে এক টাইমে ইঞ্জেকশন দেওয়া হয় না, তো সেটা কিন্তু তাকে মনে রাখতে হয়। এছাড়া রয়েছে কনস্ট্রেন্টস, যেমন জবে ইন্ডিভিজুয়াল ফ্রিডম আমার কতটা থাকে, এইটা একটা কিন্তু বিরাট বড় কনস্ট্রেন্ট। অর্থাৎ আমি যে কাজ করছি, আমি কোনো অফিসে কাজ করলে কিন্তু মনিটরড হব। মনিটরড অর্থাৎ কি, আমাকে সিসিটিভি ক্যামেরা আছে, আমাকে একটা নির্দিষ্ট রুলস দেয়া আছে যে দেখো তুমি এই রুলসের বাইরে গিয়ে কাজ করবে না। আমি কনস্ট্যান্ট মনিটরড হচ্ছি, এবং আমার একজন বস আছে, সেও কিন্তু প্রতি ফোর্টনাইটে বা প্রতি সপ্তাহে একবার করে আমার পারফরমেন্স রিভিউ করছে। সে কিন্তু দেখছে যে আমি কি করছি না করছি, কিভাবে পারফর্ম করছি, ফাঁকি দিচ্ছি কি না। এইগুলো কিন্তু কনস্ট্রেন্ট, এই কনস্ট্রেন্টগুলো অনেক ডিপেন্ড করে। আমার যদি কাজে ইন্ডিভিজুয়াল ফ্রিডম থাকে, যদি বস বলে যে না তুমি এটা তোমার মতো করে, একটা ক্রিয়েটিভ কোনো টপিক দিল যে এটা তুমি তোমার মতো করে অফিসে তুমি কন্ডাক্ট করো, যেমন কোনো ফাংশন কন্ডাক্ট করো বা কোনো ফ্রাইডে ফান ইভেন্ট কন্ডাক্ট করো, অথবা কোনো লেখা হয়তো বললো করতে যে এই লেখাটা তুমি করো সবার জন্য, তো সেগুলোতে কিন্তু অনেকটা ফ্রিডম থাকে, এবং তাতে কিন্তু পার্সোনালিটি বা ট্রেডস যেটা আমরা বলি, অর্থাৎ আমাদের যে ক্যারেক্টার, আমরা কিন্তু দেখতে পাই যে সেটা কিন্তু বিভিন্নভাবে এক্সপ্রেস হচ্ছে।
যেমন আমি খুশি থাকবো, তাই না? আমি যদি কাজে ফ্রিডম পাই, কিন্তু আমার যদি কনস্ট্যান্ট কেউ মনিটর করে, আমি নিশ্চয়ই খুশি থাকবো না। সে যদি কনস্ট্যান্ট আমার কাজে ভুল ধরতে থাকে যে না তোমার এটা ভুল হয়েছে, তোমার এটা ঠিক হয়নি, অথচ সে বুঝতে পারছে যে আমি কিন্তু কাজটা ঠিক করেছি, এখানে কিন্তু এই জিনিসগুলো তখন আমার বিহেভিয়ারটা চেঞ্জ হওয়াটাই খুব স্বাভাবিক ব্যাপার। আমি হয়তো ভাববো যে কেন আমার বস আমাকে এভাবে বলছে। এই জিনিসগুলো কিন্তু অনেক ম্যাটার করে। শুধু বস না, আমার কোনো পিয়ার বা আমার কেউ বলল যে, আমার অফিসে কেউ বলল যে দেখ তুই কিন্তু এটা ঠিক করে কাজ করছিস না, তোকে কিন্তু এটা ঠিক করে কাজ করতে হবে, অথচ আমি ঠিক করে কাজটা করেছি। কিন্তু সে একটুখানি বলল যে যেহেতু সে দেখছে যে ইন্ডিভিজুয়াল ফ্রিডম রয়েছে আমার সেই কাজটাতে, ইন্ডিভিজুয়াল ফ্রিডমটা সেটা তার হয়তো মনে হচ্ছে যে না আমি এ কেন এত ফ্রিডম পাচ্ছে এর কাজে, আমি তাকে একটু বাঁশ দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এই সব চলতেই থাকে, খুঁটিনাটি অফিসের গল্প, আর অফিস ছাড়াও অন্যান্য সব জায়গাতেই কাজে আমাদের চলতে থাকে ডেইলি রুটিনে। আচ্ছা, এরপর হচ্ছে কনসিকোয়েন্সেস। কি কনসিকোয়েন্সেস? যেমন হচ্ছে একটা সার্জেনের জব, সেটা কিন্তু ভীষণ ভীষণ কনসিকোয়েন্সমূলক তার কাজ। এবং যদি একজন ফরেন ল্যাঙ্গুয়েজ টিচার হন, তার কিন্তু কাজের কনসিকোয়েন্সগুলো আলাদা। সুতরাং একজন সার্জেনকে কি করতে হবে? সার্জেনকে কিন্তু প্রচণ্ড ব্রেন খাটিয়ে, তাকে বুদ্ধি করে, তাকে ভীষণ স্ট্রং হয়ে কিন্তু তাকে একটা অপারেশন করতে হবে। তো এই প্রফেশন যেমন, তার কাজ সেরকম, তার কনসিকোয়েন্স সেরকম। এগুলোতে কিন্তু পার্সোনালিটি অনেকভাবে ম্যাটার করে, ভ্যারি করে। এইবার আসছে একটা জিনিস, সেটা হচ্ছে ট্রেট অ্যাক্টিভেশন থিওরি। আমি বেশি বলবো না, কেন কি ভিডিওটা একটু বড়ই হয়ে যাচ্ছে আজকে। যাই হোক, তো এটা কি হয়, সাম সিচুয়েশন ইভেন্টস অর ইন্টারভেনশনস অ্যাক্টিভেট এ ট্রেট মোর দেন আদার্স। আজকে এইটুকুই বলি এটা নিয়ে। কেন কি এটা ওই এতক্ষণ যে কথাটা বলছিলাম, যে বিয়ে বাড়িতে আমি যখন যখন বিয়ে বাড়িতে যখন বউ আসছে বরযাত্রী হয়ে, আমরা খুব নাচতে নাচতে আসছি, গাইতে গাইতে আসছি বিয়ে বাড়িতে। হ্যাঁ, আবার যখন ঠাকুর বিসর্জন যাচ্ছে তখনও আমরা খুব নাচছি। এই সিচুয়েশনে বা ইভেন্টে আমরা কিন্তু এক এক রকম, কিন্তু কোনো ফিউনারেল বা শ্রাদ্ধ বাড়িতে যখন হচ্ছে তখন নিশ্চয়ই কেউ ডান্স করবে না, তাই না? কেউ নাচানাচি করবে না, তখন কিন্তু সেখানে সবার শোকের ছায়া, তখন তাদের চোখ দিয়ে জল পড়ে, তখন কিন্তু কেউ ডান্স করবে না। তো সিচুয়েশন, ইভেন্ট আর ইন্টারভেনশন এগুলো নিয়েই কিন্তু সমস্তটা তৈরি হয়, পার্সোনালিটি তৈরি হয়। একটা নতুন শব্দ বলি, প্রো সোশ্যাল মানে হচ্ছে সামাজিক গ্রহণযোগ্যতা। আমাকে কিভাবে সোশ্যালি অ্যাকসেপ্ট করছে মানুষ, বা আমি কি সোশ্যালি অ্যাকসেপ্টেড হচ্ছি কি হচ্ছি না। অনেক ইন্ট্রোভার্ট মানুষরা তারা ভাবেন যে তারা হয়তো সোশ্যালি অ্যাকসেপ্টেড হতে পারছেন না, এতে কিন্তু তাদের পার্সোনালিটি অনেক সময় চেঞ্জ হয়, অনেক কিন্তু ট্রেট তাদের বদল হয়। কিন্তু সেটা না, আস্তে আস্তে চেষ্টা করলে সব মানে সবটাই কিন্তু বদল করা যায়। একটু খালি আমাদের সাহায্যের হাত একে অপরের জন্য বাড়িয়ে দিতে হবে। আমরা যদি একে অপরের প্রবলেমগুলো বুঝতে পারি, তাহলে কিন্তু এইগুলো হবে না। এবং একটা এক্সাম্পল দিই, যেমন আমাদের তো এখন অনলাইন লার্নিং তো প্রচুর হচ্ছে আজকাল, স্টুডেন্টরা শিখছে, পড়ছে তারা। তো অনলাইন লার্নিংয়ে অনেক সময় তাদের ভয় থাকে যে আমি পরীক্ষায় পাশ করব তো, বা আমি পাশ করব না তাহলে কি হবে। তো যদি তাদের এই ভয়টা থাকে যে আমি পরীক্ষায় পাশ করব কি করব না, তাহলে কিন্তু তাদের শিক্ষাটা সম্পূর্ণ হয় না, তারা কিন্তু ভালোভাবে শিখতে পারে না, তাদের ওই ভয়টা থেকে যায়। আর একটা বলি সিচুয়েশন, যেমন সিচুয়েশন থিওরি বলতে কি বোঝাই, যেমন ধরুন আমরা রয়েছি অনলাইনে, বসে আছি, পড়াশোনা করছি বা কাজ করছি, তখন কিন্তু একটু যেরকম হয় আমরা কিন্তু রিল্যাক্স থাকি।
আমরা রিল্যাক্স থাকি, আমরা একটু ঘরে হয়তো ঘুরে বেড়াই, একটু হয়তো পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম, তারপর হয়তো কাজ করতে বসলাম। কিন্তু অফিসে যখন বসে কাজ করা হয় বা কোথাও আমরা গিয়ে যখন কাজ করছি, সেখানে কিন্তু এইগুলো করা যায় না। সেখানে কিন্তু অফিসের মতোই কাজ করতে হয়। তো সেখানে পার্সোনালিটি আর সিচুয়েশন এগুলো কিন্তু অনেক অনেক ভ্যারি করে। এইভাবেই আস্তে আস্তে আমরা কিন্তু লিডারশিপ ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাচ্ছি এবং আলোচনার মাধ্যমে। এবং এই যে সিচুয়েশনগুলো, এগুলো আপনারা ভালো করে দেখবেন। ছোটদের বলছি, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা ভালো করে অবজার্ভ করবে, খেয়াল রাখবে যে কোন সিচুয়েশনে তুমি কেমন, তুমি কিভাবে রিয়্যাক্ট করছো, বা অন্য মানুষ তোমার সাথে কিভাবে রিয়্যাক্ট করছে, তার বিনিময়ে তোমাকে কিভাবে করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে চলতে হবে, বা কিভাবে কোনো ডিসিশন নিতে হবে, তোমার অবজারভেশন পাওয়ার কতটা। এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইন্টারেস্টিং জিনিস। এবং আজকে 15 মিনিটের মতো নিয়ে নিলাম তোমাদের সময়টা। কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকে, এই যে জব মানুষ কি করে বা কেন করে, বা সেই জবে তাদের কিভাবে থাকতে হয়, এই জিনিসগুলো কিন্তু সবগুলোই ইন্টারেস্টিং এবং দেখার, বোঝার, জানার এবং বুঝতে পারার আর কি। এইভাবেই কিন্তু আমরা একে অপরকে রেসপেক্ট করি। আমরা আফটারঅল সমাজবদ্ধ জীব, এবং সমাজে প্রত্যেকটা আজকে আমার বাড়িতে যে কাজ করছে তাকে আমি যেরকম রেসপেক্ট দিই, আমার বাড়িতে যে মা রয়েছেন আমি তাকেও সেরকমভাবে রেসপেক্ট দিই। আমরা যদি সবাই এইভাবে চলতে পারি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকের মধ্যেই একটা লিডার লুকিয়ে রয়েছে। আমরা কিন্তু সবাই লিডার হতে পারবো আমাদের জীবনের। আজকে আসি এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ শোনার জন্য, তোমাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য। পরের ভিডিওতে আবার কিছু ইন্টারেস্টিং কথাবার্তা বলবো, আর আবার কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আসবো। এবং লিডারশিপ তো চলছেই, এটাই আমাদের কমিউনিকেশনও চলছে, যে কিভাবে আমরা থাকবো, চলবো, কথা বলবো, সামাজিকভাবে থাকবো। আমরা আফটারঅল সমাজবদ্ধ জীব, মানুষ। তো এই নিয়েই আমাদের জীবন। পরের ভিডিওতে আবার কথা হবে। টাটা, নমস্কার, বাই, টেক কেয়ার।